বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে আপনাদের জন্য। প্রথম যে খবরটি দিতে চাইবো, পাকিস্তানে বড় কিছু ঘটতে যাচ্ছে। ইমরান খানের দল পিটিআই এবার বড় রকম আন্দোলনে নামছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের সকল নির্দেশনা উপেক্ষা করে ইরান বলছে হরমুজ তার হাতের ইশারায় চলবে, এবং ইরান আমেরিকাকে এক প্রকার অচল করে রেখেছে। পাশাপাশি আরো বেশ কিছু আন্তর্জাতিক খবর থাকবে। আশা করি আপনাদের শুনতে আর কোনো প্রবলেম হচ্ছে না। আমি আপনাদের কমেন্ট আশা করছি, আমি তারপরে শুরু করবো। ওকে, হ্যাঁ দর্শক, আমাকে কমেন্ট করছেন অনেকেই। আমি আপনাদের কমেন্টগুলো দেখছিলাম, ভালো লাগছিল। সবার উত্তর আসলে দিতে পারলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু প্রথমেই সমস্যাটা হয়ে গেল সাউন্ডের যে প্রবলেমটা। সেখানে আমি আপনাদের অনেকের কথা, 24 পরগনা থেকে আমাদের এক ভাই মাসুদ, তিনি কমেন্ট করেছিলেন, আমি নাকি তার নামটা কখনো বলিনি। 24 পরগনার মাসুদ ভাই, আপনার জন্য শুভকামনা। আর আরেকটা কমেন্ট না করলেই নয়, আমাদের একজন নিয়মিত দর্শক, চট্টগ্রাম হালিশহর মাইজপাড়া চুনা ফ্যাক্টরি, ফাবিয়া তাবাসসুম, তিনি দোয়া চেয়েছেন তার নতুন জীবনের জন্য। বিয়ের পিঁড়িতে বসছেন, সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ তাদেরকে সুন্দর জীবনে মঙ্গলময় এবং কল্যাণকর একটা জীবন দান করেন, আজীবন তারা সুখে থাকেন এবং সকল বিপদকে আল্লাহ মুছে দিয়ে তার রহমতের চাদরে ঢেকে রাখেন। দর্শক, আসেন মূল খবরে চলে আসছে। পাকিস্তানে ইমরান খানকে অবৈধভাবে 3 বছর কারাগারে রাখা হয়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ইমরান খানের বিরুদ্ধে একটি মামলা ছিল না, এবং ইমরান খানের বিরুদ্ধে এখন পর্যন্ত আদালত একটি অপরাধের প্রমাণ পায়নি। কিন্তু ইস্টাবলিশমেন্ট সরকার, মানে সেনা শাসিত সরকার, ইমরান খানের উপরে প্রায় 2 সেঞ্চুরি, আমরা যদি বলি 200-র মতো ডাবল সেঞ্চুরি মামলা করেছে। এই মামলাগুলো আদালতে আছে কিন্তু প্রক্রিয়ায় নেই, মানে কার্যতালিকায় নেই। যখনই পিটিআই কোনো আন্দোলনে আসে, একটি কার্যতালিকায় আনা হয়, এনে নিম্ন আদালত একটা ভুগিযোগী রায় দেয়, কিন্তু হাইকোর্ট বা উচ্চ আদালত গড়িমসি করে এই মামলাগুলোকে টানে না। কারণ কি? উচ্চ আদালতে এই মামলাগুলো আসলে ইমরান খানের দোষ প্রমাণ হবে না। একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় লিডার, বলতে গেলে পুরো পাকিস্তান ন্যাশনাল 80% ভোট যে পিটিআইয়ের পক্ষে, সেই দলের নেতার মামলা কার্যতালিকায় নেই। এবং সাম্প্রতিক সময় তিনি বেঁচে আছেন না মারা গেছেন, এটা নিয়ে অনেক রকম তথ্য গণমাধ্যমে আসছে। কেউ বলছে এটা মিথ্যা, কেউ বলছে এটা সত্য। তবে সত্য মিথ্যা যাই হোক, ইমরানের সাথে ইমরানের পরিবার, তার দল, কোনো আইনজীবী অনেক দিন ধরে দেখা করতে পারছে না। প্রশ্ন হলো, আদালতের নির্দেশ থাকার পরও কেন তার সাথে কেউ দেখা করতে পারছে না? এর উত্তর সেনা শাসিত সরকার দিচ্ছেও না। তাই খাইবার পাখতুনখোয়ার যিনি চিফ মিনিস্টার সোহাইল আফ্রিদি, তিনি পুরো পাকিস্তানের জাতিকে বলছেন আজ জুম্মাবার রাত সবাই যেন নেমে আসে। কারণ আজ সোহেল আফ্রিদির সাথে ইমরান খানের জেলে দেখা হওয়ার কথা আছে, এবং ধারণা করা যাচ্ছে পূর্বের মতো আজও তাকে না দেখে, মানে তাকে আর দেখতে দেয়া হবে না, বরং ফেরত পাঠানো হবে। আদালত যে নির্দেশনা দিয়েছে ইমরান খানের সাথে কজন, কবে, কিভাবে দেখা করবে, সে নির্দেশনাও জেল কোর্ট বা জেলার মানছে না, কারণ জেলার চলছে পাকিস্তানের ইস্টাবলিশমেন্টের নির্দেশে। তো আফ্রিদি আজকে বলেছেন যে, মানে সোহেল আফ্রিদি বলেছেন যে আজকে পুরো পাকিস্তানের জাতি ইয়াউমে আজাদি, যেটা তাদের, সেই ইয়াউমে আজাদির জন্য সবাই নেমে আসবেন। 2টো ফ্ল্যাগ বহন করবেন, একটা পিটিআইয়ের ফ্ল্যাগ, একটা পাকিস্তানের ফ্ল্যাগ। যেহেতু আজকে অজস্র না, আজকে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে ইয়াউমে আজাদির জন্য, তো সেই হিসেবে বুঝতে পারছেন তো, পাকিস্তানের জন্মের তারিখ 14 আগস্ট, সেটাকে ইয়াউমে আজাদি বলা হয়। আর ভারতের 15 আগস্ট। আর আমার জন্মদিন 2রা আগস্ট, যদিও আপনাদেরকে বলিনি কখনো, তো বললাম আর কি, চামে। এখন বিষয়টা হলো যে এই 14 তারিখে কেন্দ্র করে আজ রাতে পুরো পাকিস্তানের জাতি রাস্তায় নামবে, এবং পাকিস্তানের স্বাধীনতা বা জন্মের যে ডেট, সেই ডেটে সবাই পাকিস্তানের জন্য মানে তারা একটা উদযাপন করবে, এবং এটিকে কোনোভাবে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট আটকে রাখতে পারবে না।
ধারণা করা হচ্ছে পিটিআই এই সুযোগটি কাজে লাগাবে এবং পুরো পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে তারা আজকে সড়কে নামবে। আজকে রাতটা হবে পাকিস্তানের জন্য খুব টার্নিং পয়েন্ট, কারণ কত লক্ষ পিটিআই নামবে এই সুযোগটি ব্যবহার করতে এবং কি ঘটতে পারে সবার নজর থাকবে সেই দিকে। পাশাপাশি যদি আজকে সোহেল আফ্রিদির সাথে খাইবার পাখতুনখোয়ার চিফ মিনিস্টার তাকে ইমরান খানের সাথে দেখা করতে না দেয়া হয়, 27 তারিখ অর্থাৎ এই মাসের 27 তারিখে 20 থেকে 25 লক্ষ জনগণকে নিয়ে তিনি লং মার্চ শুরু করতে যাচ্ছেন সেই ঘোষণা আসছে। অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে পিটিআই নতুনভাবে আবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে এবং বলা হচ্ছে যে পাকিস্তানের জাতি ইমরান খানের মুক্তির অপেক্ষায় থাকলেও আমাদের দেশের মতো আর কি, যে এই জাতি সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো হয়েছে, 1400 বা 2000 মানুষ জীবন দিয়েছে, কিন্তু পাকিস্তানিরা প্রাণ দিচ্ছে অকাতরে। সত্য কথা, পিটিআইয়ের অনেক লোক মারা গেছে এই মুক্তি আন্দোলনের জন্য, কিন্তু নেতারা পালিয়ে যায়। যেমন বাংলাদেশের বিএনপি নেতারা সবসময় পালিয়ে যায়। এনসিপি বা বৈষম্য বিরোধীরা তাদের যদি ক্ষমতায় না বসাতো, আগামী 300 বছরও বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। এটা বিএনপি নেতাদের বক্তব্য এবং আওয়ামী লীগেরও বক্তব্য, এবং বিএনপি তাই ভেবেছিল। তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই আজ বিএনপি ক্ষমতায় বসে তারা সব আবার ভুলে গেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তো বলা হচ্ছে যে হাসিনার আন্দোলন, জামাত এবং বিএনপি হাসিনাকে কিচ্ছু করতে পারেনি। এই দুটো দল বহুত আন্দোলন করছে, বহু জীবন দিয়েছে, কিচ্ছু হয় নাই। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে তারা হাসিনাকে বিদায় করেছে ক্ষমতা থেকে এবং দেশ ছেড়েছে। কিন্তু মজার বিষয় হলো বিএনপির হাজারো নেতাকর্মী রাস্তায় নামতো, কিন্তু নেতারা বাসে দিলি সব পালাতো। আবার সেই নেতারা এখন অনেকটা দেশপ্রেমের শিখান এবং তারা বড় বড় পদে বসে গেছেন। আবার সবচেয়ে বড় কথা, সেই নেতাদের চেয়ে বেশি বসে গেছে হাইব্রিড এবং আওয়ামী লীগ থেকে টাকা দিয়ে ঢুকে যাওয়া অনেক বড় বড় আওয়ামী লীগের এখন বিএনপি সেজে গেছে। আর প্রকৃত বিএনপির এখন গুপ্ত হয়ে গেছে, মানে তাদেরকে এখন গুপ্ত বলা হয়। তো পাকিস্তানের ভেতরে ইমরান খানের দল যতবার নেমেছে ততবার তাদের উপর ক্র্যাকডাউন শুরু হয়েছে। অজস্র মানুষ সেনাবাহিনীর হাতে বা রেঞ্জার্স, এফসি বা পুলিশের হাতে প্রাণ দিয়েছে। কিন্তু দল মানে পাকিস্তানের মধ্যে যেটা হয়, সেনাবাহিনী সে 47 থেকেই ক্ষমতা কেন্দ্রে বসে আছে। আমরা যতই বলি ইমরান খান ক্ষমতায়, নওয়াজ শরীফ ক্ষমতায়, বা পিপলস পার্টি ক্ষমতায়, বা বেনজির ক্ষমতায়, আসলে ক্ষমতা থাকে সেনাবাহিনী। কারণ ইমরান যে লড়াইটা শুরু করেছেন, মুক্তির যে লড়াইটা, এটা সেনাবাহিনীর বিরুদ্ধেও এবং পাকিস্তানের কুরাজনীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু ইমরান খানের বিরুদ্ধে যখন সেনাবাহিনী দাঁড়িয়ে গেল, সুবিধাটা নিল পিপলস পার্টি আর মুসলিম লীগ নুন। তারা যদি এখন ইমরানের সাথে সারিতে এসে দাঁড়িয়ে বলে যে আমরা সবাই মিলে ইস্টাবলিশমেন্টের এই ক্ষমতার বলয়টা ভেঙে দিতে চাই, তাহলে সম্ভব। যেমন বাংলাদেশ, ভালো করে দেখবেন, একটা অদৃশ্য শক্তি বাংলাদেশের সবকিছু কন্ট্রোল করে, যেটাকে আমরা ইস্টাবলিশমেন্ট বলি। তাদের ইচ্ছাই কেউ দেশে আসতে পারে, তাদের ইচ্ছায় কেউ প্রধানমন্ত্রী হতে পারে, তাদের ইচ্ছায় কেউ সরকারে বসে, তাদের ইচ্ছায় খুন, গুম, ক্রস বা সব চলে। তো পাকিস্তানের অবস্থাটা ঠিক সেরকম। তো ইমরান খানের জন্য আজ রাত বড় কিছু ঘটবে পাকিস্তানে, এবং যদি আজকে ইমরান খানের সেই চিফ মিনিস্টার খাইবার পাখতুনখোয়ার সোহেল আফ্রিদি দেখা করতে না পারেন, 27 তারিখ পুরো পাকিস্তান লং মার্চে একটা বড় রকম আন্দোলনে যাচ্ছে। আসেন 2 নম্বর খবর আপনাদের জন্য। এবার 2 নম্বর খবরটি হলো আমাদের প্রেসিডেন্ট মিস্টার রজব তাইয়্যিব এরদোয়ানের। তিনি বলছেন আমরা তুরস্ককে সন্ত্রাস সমস্যা থেকে চিরতরে মুক্ত করব। কে বলছেন? রজব তাইয়্যিব এরদোয়ান। জাতীয় সংহতি ও সামাজিক সমন্বয় শক্তিশালীকরণ বিল পাশের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যিব এরদোয়ান আজ বলেছেন, সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রক্রিয়ার অংশ হিসেবে তুরস্কের সংসদ এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রপতি ভবনে অতিথিদের পিকেকে সন্ত্রাসী হামলায় নিহত তুর্কি সৈন্যদের পরিবারবর্গ এবং প্রবীণ যোদ্ধাদের সঙ্গে বৈঠকের পর এরদোয়ান এমন মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি বলছেন যে এই সপ্তাহে আমাদের সংসদ সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমরা আমাদের দেশকে সন্ত্রাসবাদের অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে অনুসরণ করছে। এটি হলো যে পিকেকে সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং পিকেকে তাদেরকে বিভিন্ন রকম অফার দিয়ে সন্ত্রাসের পথ থেকে সরিয়ে নেওয়ার তুরস্ক একটা
দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে তুরস্ক কিছু ভালো সিদ্ধান্তের পথে হাঁটছে, যাতে করে দেশের ভেতরে বড় কোনো আর সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়। ইরান বলছে যে আমাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে জাহাজ চলাচল কোনোভাবেই সম্ভব নয়, এবং ইরান সরাসরি বলছে যে মার্কিন যে দাবি তারা হরমুজ কন্ট্রোলে রেখেছে এটা পুরোপুরি মিথ্যা। এখন পর্যন্ত পুরো কন্ট্রোলে রেখেছে ইরান। আসেন বিস্তারিত কি বলছে আরেকটু শুনে আসে। ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের মার্কিন দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এর আগের দিনে শুরুতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সহযোগী সংগঠন বাসিস আধা সামরিক বাহিনীর কমান্ডার হোসেন তায়েব বলেন, এই জলপথটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছিল এবং হরমুজ প্রণালী নিয়ে আরো বড় ভুল হিসাব করার ঝুঁকিতে রয়েছে তারা। মানে তারা বোঝাতে চাইছে যে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করেছিল মূলত সেটা আসলে ভুল পরিকল্পনা ছিল, তারা এখানে এসে ব্যর্থ হয়েছে। দর্শক আসেন এবার মূল শিরোনামে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর সেনারা আত্মহত্যার ঝুঁকির মধ্যে আছে। মার্কিন কিছু গণমাধ্যম কিছু ছবি প্রদর্শন করেছে, সেখানে দেখা গেছে যে প্রচুর সেনা, আপনারা তো দুদিন আগের খবর পেয়েছেন যে অনেক সেনা নিজেরা নিজেদের মধ্যে গোলাগুলি করে প্রাণ হারিয়েছে। তো এবার বলা হচ্ছে যে অনেক সেনা সুইসাইড করতে গেছে। কারণ কি? তারা প্রায় 1 বছরের মতো সমুদ্রে আটকা আছে, পরিবার থেকে বিচ্ছিন্ন, ঠিক মতো যোগাযোগ করতে পারছে না। তাদের খাবারের যে ছবি গণমাধ্যমে দেখিয়েছে আমেরিকার, সেই খাবারের মান দেখে বোঝা যাচ্ছে যে তাদের লাইফে কি ভয়াবহ দুর্গতি বা দুর্ভোগ চলছে। এবং এই যুদ্ধের নাম করে আমেরিকা তার সেনাদেরকে সাগরে আটকে রেখে তাদের উপর যে নির্যাতনটা হচ্ছে, এটাকে বা সহ্য করতে না পারে প্রচুর সেনা সুইসাইডের পথ বেছে নিয়েছে। অনেকে ট্রমাটাইজ, অনেকে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। অর্থাৎ ইরানকে নতুন করে মিসাইল মেরে তাদের শত্রুদের মারতে হচ্ছে না, অটোমেটিক খোদাই গজবে তারা শেষ হয়ে যাচ্ছে। কল্পনা করা যায়? এটা কি আপনি হালকাভাবে নেবেন? নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে, নিজেরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছে, নিজেরা মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। যাদেরকে আনা হয়েছে যুদ্ধের জন্য তারা নিজেরাই এখন অসুস্থ হয়ে কি বলবো মৃত্যুর পথে চলে যাচ্ছে। এদের পরিবারগুলো সেনাবাহিনীর যিনি নৌবাহিনীর যিনি প্রধান তার কাছে দাবি করেছেন যেন তাদেরকে বন্দরের কাছাকাছি কোনো একটি জায়গায় চিকিৎসার ব্যবস্থা করা হয়। নো টেনশন। আসেন এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে একটা স্থল অভিযানের যে পরিকল্পনা করেছে, ইরান এই ব্যাপারটি অগ্রিম জেনে গিয়ে তারা কিছু বার্তা দিয়েছে। আজকে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি অফিসিয়াল বক্তব্য এসছে এরকম যে আমেরিকাকে মোকাবেলার জন্য স্থল অভিযানের জন্য ইরানও বিকল্প পথ বেছে নিয়েছে, এবং সেখানেই সৈয়দ আমাদের মুস্তফা খামেনি তিনি 6 জন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করেছেন, এবং এরা অধিকাংশ আয়াতুল্লাহ আলী খামেনির খুব বিশ্বস্ত ছিলেন। বলা হচ্ছে যে ইরান আমেরিকার বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য এই পুরো পরিকল্পনাটি সাজিয়েছে, এবং ইরান প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এবং ডি, এই 4টি ক্যাটাগরিতে তার প্ল্যান সাজিয়েছে। আমি প্ল্যান এও বলেছি, গতকালকে প্ল্যান বি বলেছি। সেটা হলো ইরানের ভেতরে যদি আমেরিকা স্থল অভিযান চালায়, সেক্ষেত্রে ইরানের মূল টার্গেটটা হলো তারা আমেরিকাকে ঢুকতে দেবে, এবং আমেরিকা যখন ঢুকবে এই দেশটির ভেতরে তখন যত সম্ভব সেনাদের জীবিত আটকাবে এবং একটা বড় গ্রুপকে হত্যা করবে। যাদেরকে সহজে জীবিত আটকাতে পারবে এদেরকে দিয়ে ইরান বড় দাবি বাস্তবায়ন করবে। এই দাবিগুলোর মধ্যে ইরানের যে দাবিগুলো রয়েছে পূর্বের 15টি দাবি, সবগুলো দাবি থাকবে। পাশাপাশি বিশাল অঙ্কের বিলিয়ন ট্রিলিয়ন ডলারের দাবি আসবে। অর্থাৎ এ যাবৎকালে ইরানের যত টাকা আটকানো হয়েছে, যত টাকা ক্ষতি হয়েছে, যত ক্ষতি হয়েছে এই যুদ্ধে, ইরানের ভেতরে মার্কিন ইসরায়েলি হামলা যত ক্ষতি হয়েছে, সব ক্ষতিপূরণ তার বিশাল সংখ্যক সামরিক সদস্যদের আটকে দিয়ে আদায় করবে। যেটা হামাস করে থাকে, যেটা হিজবুল্লাহ করে থাকে,
দখলদার সেনা পেলেই আটকে দেয়, তার আগে মারে না, আটকে দেয়। তার বিনিময় দেখা যায় 5 জন ইসরায়েলি সেনা তার বিনিময় 1000 গাজার তরুণদের বা গাজার যোদ্ধাদের ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করে। ঠিক হিজবুল্লাহও তো সেই কাজটি করে। ইরান এই পলিসিটি নিয়েছে। আর 4 নম্বর তাদের যে নেক্সট পরিকল্পনা সেটি হলো, আমেরিকা যদি ইরানে কোনো ম্যাসিভ নিউক্লিয়ার টাইপের অ্যাটাকে আসে, ইরান আমেরিকার উপর সেম প্রতিশোধ নেবে এবং সেই প্রতিশোধটি স্বয়ং আমেরিকার ভেতরে করবে আইসিবিএম ব্যবহার করে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ 4টি পলিসি ইরান আমেরিকাকে জানিয়ে দিয়েছে বলতে তাদের গণমাধ্যমে আলোচনার মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। এখন ট্রাম্প যত বক্তব্য দিচ্ছেন, যত কথাই বলছেন, ট্রাম্প এইটুকু বুঝতে পারছেন যে ইরান তার টার্গেট থেকে এক চুলো সরবে না। এখন পর্যন্ত হরমুজ বন্ধ এবং এখন পর্যন্ত আমেরিকা যত দাবি করছে হরমুজ তাদের কন্ট্রোলে, কিন্তু আমেরিকার কন্ট্রোলে নেই, এটি আছে ইরানের কন্ট্রোলে। এবং প্রতিদিন ইরান তার সারপ্রাইজ দেখাচ্ছে। আমেরিকা যে জাহাজটাকে ঢুকাচ্ছে, ইরান সেটাকে আটকে দিচ্ছে অথবা হিট করছে। তো এভাবেই আবার ইরান কি করছে, বিভিন্ন দেশের পতাকা দিয়ে তাদের জাহাজগুলোকে, তাদের যে তেলের জাহাজ সেগুলোকে বিভিন্ন দেশের পাঠাচ্ছে। ধরেন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছে, মালয়েশিয়ার পতাকা উড়িয়ে দিয়েছে। তো ইরান বিভিন্ন কৌশলে আবার আমেরিকার যে নেভাল ব্লকেট সেটাও ভাঙছে। তো এভাবে ইরান কৌশলগতভাবে ইরানকে আমেরিকাকে পরাস্ত করছে। এখন আমেরিকা ভয় পাচ্ছে স্থল যুদ্ধে এসে তার যে সেনাবাহিনীরা ইতিমধ্যে ট্রমাটাইজ হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, তারা যুদ্ধে অনীহা প্রকাশ করছে। এই লড়াইটা স্থল অভিযান মানে 1 দিন 2 দিনের না, একটা লম্বা সময়ের যুদ্ধ শুরু হবে। পার্বত্য অঞ্চল বা চারদিকে পাহাড় বেষ্টিত ইরানে আমেরিকা ঢুকে গিয়ে সফলতা নিয়ে বেরিয়ে আসতে পারবে, এটার প্রশ্ন স্বয়ং পেন্টাগনের রয়েছে। পাশাপাশি ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ পারমাণবিক প্রকল্পের আশেপাশে মাইন পুঁতে রেখেছে। যে পারমাণবিক চুরি করা বা ধ্বংস করার মার্কিন ইসরায়েলি পরিকল্পনা, এটা খুব সহজ হবে না তাদের জন্য, কারণ তারা নামার সঙ্গে সঙ্গে মাইনগুলো বিস্ফোরণ হওয়া শুরু করবে। তো এরকম কয়েকটা স্তরে ইরানের যে পরিকল্পনা, ইরান এই পরিকল্পনার মাধ্যমে আমেরিকাকে এই বার্তা দিয়েছে যে তুমি শেষ পর্যন্ত আমার শর্ত মেনে আমার কাছে আসবা, আর যদি তুমি যুদ্ধের পথ বেছে নাও, ইরান তোমার জন্য প্রস্তুত আছে। কারণ ইরান তোমাকে তার চেয়ে বড় সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত। কারণ তুমি হরমুজ ইস্যুতে বা এই যুদ্ধে তুমি যা যা করেছো, তুমি দেখেছো যে ইরান তার সিদ্ধান্ত থেকে এক পা পিছিয়ে সরে যায়নি। এটি আজকে ইরানের স্টেটমেন্ট। এবং আব্বাস আরাকচি এটিও বলেছেন যে তাদের কাছে ভুল গোয়েন্দা তথ্য আছে, যে তথ্যের আলোকে তারা ইরানে অ্যাটাক করেছে, সেই অ্যাটাকগুলো ইতিমধ্যে তারা ব্যর্থ হয়েছে এবং আমেরিকা নিজেই হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি নিয়েছে। সো আমেরিকাকে আগামী দিনে বড় মাসুল যদি দিতে না হয়, তাহলে তারা এখন যুদ্ধ বন্ধ করে নেভাল ব্লকে তুলে দিয়ে শর্তগুলো মেনে এই অঞ্চল ছেড়ে যাওয়া উচিত। এটা হলো আব্বাস আরাকচির আজকের বক্তব্য। দর্শক, আপাতত এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।